নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন বাংলার অন্যতম গল্প পাঠের চ্যানেল ধুলোবালি টেলস। আর আজকে আমাদের গল্প ভাড়াটিয়া, কলমে শঙ্কর চ্যাটার্জি। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। দুই মেয়ের বিয়ে হয়ে যেতে দোতলা বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল। বাড়িটা যেন সব সময় গিলে খেতে আসে আমাদের দুজনকে। অনেক ভেবেচিন্তে স্ত্রীকে বললাম, হ্যাঁ গো, নিচের তলাটা একটা ভাড়া দিই, বুঝলে? তুমিও কথা বলার লোক পাবে, আর তাছাড়া কিছু পয়সাও আসবে। ও রাজি হয়ে গেল। মেয়েদের বলতে ওরা বলল, দাও, সে দেখে শুনে ভাড়াটে বসাও, শান্তির জায়গায় আবার অশান্তি না এসে বাসা বাঁধে। অনেক দেখে শুনে এক অল্প বয়স্ক দম্পতিকে ভাড়া দিলাম। ওদের বিয়ে হয়েছে বছর দুয়েক। চাকরির সুবাদে বাড়ি ভাড়া নিতে হচ্ছে, না হলে দেশের বাড়িতে মা, বাবা, ভাই, বোন সবাই আছে। কথাগুলো বলল সরকারি ব্যাংকের কর্মী উজ্জ্বল। ওর স্ত্রী মধুমিতা সেই কথায় সায় দিল। 3 বছরের এগ্রিমেন্টে নিচটা ওদের জন্য ছেড়ে দিলাম। ব্যাংকের কর্মী হিসাবে কাগজপত্র দেখালো। আমার স্ত্রী মধুমিতাকে খুব পছন্দ হয়ে গেল। ওর মিষ্টি কথাবার্তা আর আন্তরিকতার জন্য। দেখতে শুনতেও ভালো, বরং উজ্জ্বলের কথাগুলো একটু কাট কাট লাগলো। তা যাই হোক, আমরা তো আর ওদের সঙ্গে সংসার পাততে যাচ্ছি না। আমার স্ত্রী মধুমিতাকে নিয়ে গিয়ে সব ঘুরিয়ে দেখিয়ে দিল। ওরা মাসের প্রথম সপ্তাহে মালপত্তর নিয়ে চলে এলো। প্রথম 1 মাস বেশ ভালোভাবেই কাটলো। মধুমিতার প্রশংসায় আমার বউ তো পঞ্চমুখ। মেয়েদেরও ফোনে বলে। সেদিন খেতে বসে দেখি মোচার ঘন্ট। আমি তো অবাক হয়ে গেলাম। কই, বাজার থেকে আমি তো মোচা আনিনি। আমার চাউনি দেখে গিন্নি বলল, আরে, এ তো মধুমিতা দিয়ে গেছে। তা খেয়ে দেখো, দারুণ রেঁধেছে। তা সত্যি, মধুমিতার হাতের মোচার ঘন্ট খেয়ে একেবারে মায়ের হাতের মোচার ঘন্টের কথা মনে পড়ে গেল। অবশ্য আমার স্ত্রী শ্রাবণী, ও খুব ভালো রাঁধে। আমি বললাম, তা হ্যাঁ গো, তুমিও কিছু রেঁধে বেড়ে দিও। এইভাবেই চলছিল। এর মধ্যে শ্রাবণী ওদের সংসারের কিছু কথা জেনেছে। ওর বাপের বাড়ি বোলপুর। বাপ মায়ের একমাত্র মেয়ে। ওখানে নাকি বিরাট বাড়ি, চালু ওষুধের দোকান, জমি জায়গাও আছে। বাবা মায়ের অবর্তমানে সবই নাকি মধুমিতার। বরং শ্বশুর বাড়ির অবস্থা তেমন নয়। উজ্জ্বল বড় ছেলে, তার নিচে ভাই। সে একটা ছোট প্রাইভেট কোম্পানিতে কাজ করে, আর ছোট বোন বিয়ে পড়ছে। শ্বশুর প্রিন্টিংয়ের কাজ করত, এখন সম্পূর্ণ বেকার। শ্রাবণী জিজ্ঞেস করে, তাহলে তো উজ্জ্বলকে ওদের সাহায্য করতে হয়, তার উপর আবার এই নতুন বাড়ি ভাড়া। সেটাই তো সমস্যা। ওর বেশি দিন চাকরিও হয়নি, তাও চেষ্টা করে। কথা ঘোরায় মধুমিতা। স্ত্রী জিজ্ঞেস করে,
তা তোমার শ্বশুর বাড়ি কোথায়? মুখ ফসকে বেরিয়ে যায়। শ্রীরামপুর। সেদিন কথা ওখানেই শেষ হয়ে যায়। আমি শুনে বললাম, বুঝলে, তার মানে সেই চিরাচরিত শাশুড়ি বউয়ের গল্প। না হলে উজ্জ্বল চন্দননগর ব্রাঞ্চে আর কাছেই শ্রীরামপুর, সে চুঁচুড়ায় ঘর ভাড়া নেবে কোন যুক্তিতে বলো দেখিনি? বরং ভাড়ার টাকাটা মা বাবার সংসারে দিলে তাদের সাশ্রয় তো হতো। যাকে যাক, এসব বিষয় আমাদের মাথা ঘামাবার দরকার নেই। এর মধ্যে একদিন মধুমিতার বাবা মা গাড়ি নিয়ে এলো বোলপুর থেকে। মেয়ে জামাইয়ের কি যত্ন তাদের! সত্যি ভদ্রলোক ভাগ্য করে জামাই পেয়েছে। আমাদের সঙ্গে ওরা আলাপ করিয়ে দিল। মধুমিতার বাবা মায়ের ব্যবহার খুব ভালো। ওদের আনা মিষ্টি আমাদেরও দিল। উজ্জ্বলরা সবাই গাড়ি চড়ে হোটেলে খেতে গেল। শ্রাবণী বলল, আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছ? এরা এতদিন এখানে এসেছে, কই একদিনও উজ্জ্বল তার নিজের বাবা মাকে দেখতে যায়নি তো? মধুমিতাও স্বামীকে বলেনি, না হলে দেখেছি উজ্জ্বল এমন কিছু খারাপ ছেলে নয়। আমি বলে উঠি, এই দাঁড়াও দাঁড়াও, তুমি দেখছি মধুমিতাকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিচ্ছ। তা কেন? উজ্জ্বলই বা কি? সে একদিকের দায়িত্ব পালন করছে কেন? ব্যাংকে চাকরি করে, আর ব্যালেন্স করা কাকে বলে জানে না? আরে বাবা, অনেক সময় জানলেও বউদের জন্য সম্ভব হয় না। ও আচ্ছা, তো তোমরা মেয়ে হয়েও আগে মেয়েদের দোষটা দিয়ে দাও। ভাগ্যিস তোমার ছেলে নেই। আমার কথাটা মনে হয় একটু কঠিন হয়ে গিয়েছিল। শ্রাবণী মুখ গম্ভীর করে উঠে চলে গেল। মনে মনে ভাবতে লাগলাম, হতেও পারে বড়লোক বাপ মেয়ের একমাত্র মেয়ে। ওই গরিবী সংসারে বোধহয় পোষায়নি। বিকেলের দিকে মধুমিতার বাবা মা চলে যাবার আগে আমাদেরও বোলপুর বেড়াতে যাবার জন্য বলে গেল। এর কয়েকদিন বাদে রাত্রে নিচের ঘর থেকে ওদের কথাবার্তার আওয়াজ পেলাম। নিচে কথা বললে পরিষ্কার ওপরে শোনা যায়। তাছাড়া রাত্রে এমনিতেই একটু নিস্তব্ধ থাকে। উজ্জ্বল বলছে, জানো, আজ ভাই ফোন করেছিল। বাবার শরীরটা নাকি একটু খারাপ যাচ্ছে। তাছাড়া বোনের কলেজে কিছু টাকা ফাঁকা জমা দিতে হবে, তাই কিছু সাহায্য চাই। মধুমিতা বলল, দিয়ে দাও, তোমার তো অঢেল টাকা। আমাদেরই বাবার থেকে টাকা নিয়ে সুখ আহ্লাদ করতে হয়। আমার দিকে শ্রাবণী বেঁকা চোখে তাকালো। দেখেছ, আমি বলেছিলাম না? আমার মুখটা শুকিয়ে গেল। তাহলে কি আমাদের থেকে মহিলারা বেশি বুদ্ধিমতী? আমি শুধু শুধু ছাইপাশ বানিয়ে গল্প লিখি? এ তো একই কাহিনী, যা যুগ যুগ ধরে চলে আসছে। কান খাড়া করে শুনছি। উজ্জ্বল বলছে, বাড়ি ছাড়ার সময় পই পই করে বলে এলাম এবার থেকে আর কোনো সাহায্য করতে পারবো না। এই যে তুমি ওখানে থাকতে মাঝে মাঝে বাড়তি টাকা দিয়ে ওদের মনে লোভ ধরিয়ে এসেছো। নাও এবার বোঝো ঠেলা। মধুমিতা একটু চাপা গলায় বলে, তা কি করবে এখন? কি আবার করব? আমি তো সাফ বলে দিয়েছি ভাইকে,
মনে করিস তোর দাদা নেই, শুধু বড়দের কর্তব্য করতে হবে এরকম কোনো আইন আছে নাকি? তা বেশ করেছ, কিন্তু আবার বাড়ি চেনে এখানে না এসে হাজির হয়, বেইজ্জত হয়ে যাব তো। মধুমিতা উদ্বিগ্ন কণ্ঠে বলল, আচ্ছা, একটা কাজ করো তো, কয়েকদিন ছুটি নিয়ে বোলপুর ঘুরে আসি, এলেও আমাদের সাথে দেখা হবে না। আর তাছাড়া তোমার বাবা বলছিলই কি একটা উইল ফুইল করবে, পরশু সকালেই চলে যাই। মনে হলো এটাই সিদ্ধান্ত হলো, কারণ তারপর সব চুপচাপ হয়ে গেল। আমরা শুয়ে শুয়ে নিচু স্বরে কথা বলছি। শ্রাবণী বলে, তুমি ঠিকই বলছো, আমার ছেলে হয়নি এক পক্ষে ভালো হয়েছে। আমার মনটা খারাপ হয়ে গেছে। মধুমিতা যদি একটু অন্যরকম চরিত্রের হতো, তাহলে একটা সুন্দর গল্প লিখে ফেলতাম। যাগ্গে, ঘুমিয়ে পড়ো, ওদের ব্যাপারে আমাদের নাক না গলানোই ভালো। বেলায় উজ্জ্বল অফিস চলে যেত, মধুমিতা ওপরে এলো। আমরা দুজন সোফায় বসে টিভি দেখছি, জানি কি বলতে এসেছে। কাকিমা, কাকিমা আছো? এই তো কাকিমা, কাল ভোরে আমরা কয়েকদিনের জন্য বোলপুর বাপের বাড়ি যাচ্ছি। শ্রাবণী কষ্ট করে হাসি ফোটালো। তা বেশ তো। আমি ভাবছি, লোকে পাওনাদারের ভয়ে বাড়ি ছেড়ে পালায়, আর এখানে দেবার ভয়, তাও কাকে? না নিজের বাবা মাকে। মধুমিতা আমাদের দুজনের দিকে তাকিয়ে বলল, আসলে আপনাদের দুজনের কাছে মেয়ে হিসেবে একটা অনুরোধ রাখছি। আপনারা কথাটা আমার হাজব্যান্ডকে কোনোদিন বলে ফেলবেন না। আমাদের মেয়েদের অনেক সময় অনেক কিছু লুকিয়ে করতে হয়, তো যা জানাজানি হয়ে গেলে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমরা কোনো সম্পর্কই হারাতে চাই না বলে আমাদের এত যন্ত্রণা। আমরা ভেবে পাচ্ছি না ও কি বলতে চাইছে। বুঝতে পারছি আপনারা আমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছেন না। আসলে আমার স্বামী একটু স্বার্থপর টাইপের মানুষ। বিয়ের আগে তো আর বোঝা যায় না, আর এই স্বার্থপরতার কারণ দেখিয়ে ডিভোর্সও করা যায় না। তাহলে আমার বাবা মা সব থেকে বেশি কষ্ট পাবে, তাই তাদের মুখ চেয়ে চুপ করেই থাকি। এদিকে আর্থিকভাবে অসমর্থ শ্বশুর শাশুড়ি দেওর ননদ, এদেরকেও ফেলে দেওয়া যায় না। আমরা যে মায়ের জাত, তাই এই 1 মিনিট, এই 15,000 টাকা আমার দেওর কাল বিকেলে আসবে, ওর হাতে একটু দয়া করে দিয়ে দেবেন। আমি ওকে ফোন করে বলে দিয়েছি, আর কাকুর ফোন নম্বরও দিয়ে দিয়েছি। কথা বলতে বলতে মধুমিতার চোখে জল। একটু দিয়ে দেবেন দয়া করে। আসছি কাকিমা, আসছি কাকু। আমায় সপাং করে কে যেন চাবুক মারল। শ্রাবণীর চোখের নতুন আলোর দিশা। মধু আমাদের হতবাক করে দিয়ে চলে গেল নিচে। আমরা দুজনে নির্বাক। না, সবাই এক হয় না, ব্যতিক্রমও থাকে, না হলে সংসারটা চলবে কি করে? উঠে মোবাইলটা হাতে নিলাম, দেখি মধুমিতাকে নিয়ে কি গল্প লেখা যায়।